তোর মতো দুশ্চরিত্রা মেয়ের সাথে আমি একসাথে থাকতে পারবো না। তখন আমি আমার স্বামীকে বললাম, তুমি আমাকে এগুলো কেন বলছো? ও আমাকে বলে, প্রতিদিন মাদ্রাসা থেকে আসতে তোর এত লেট হয় কেন? আমি উত্তরে বলি, এত দূরের পথ হেঁটে হেঁটে আসতে আমার অনেক সময় লাগে, সেটা তুমিও জানো। তারপর আমি এও বলি, আচ্ছা ঠিক আছে, কাল থেকে ছেলেদের মাদ্রাসায় তুমি দিয়ে যেও, আমি সারাদিন বাসায় থাকবো, আমি বাসা থেকে বের হব না। আমার স্বামী আমাকে বলে, যাদের চরিত্রে দোষ থাকে তারা পিঞ্জিরার মধ্যে থেকেও করতে পারে। আমাকে বলে, 12 বাজারের মধ্যে কবিরাজ আছে, চল তোকে নিয়ে সেই কবিরাজের কাছে যাব। আমি বলি, আমি আল্লাহ ব্যতীত কাউকে বিশ্বাস করি না, তাহলে কেন আমি কবিরাজের কাছে যাব? এগুলো তোমার রোজকার নাটক, তুমি বিয়ের পর থেকেই এগুলো করে আসতেছো আমার সাথে। আমি এগুলো আর সহ্য করতে পারতেছি না। তোমার মামাতো ভাই মেম্বার হয়েছে, তুমি ওনাকে ডাকো, আমাদের কাবিন বেশি টাকা না, মাত্র 10,000 টাকা, আমাকে ডিভোর্স দিয়ে দাও। ও আমাকে বলে, আমি কেন তোকে ডিভোর্স দিতে যাব? তুই আগে আমাকে ডিভোর্স দিয়েছিলি, এখন দিয়ে চলে যা। কিন্তু আমি বুঝতে পারছিলাম না ও আমাকে কার সাথে জড়িয়ে সন্দেহ করছে, আর আমার কাছে তো কোনো ফোনও নাই। তারপর আমি আমার মেম্বার ভাসুরের কাছে যাই, ওনাকে সবকিছু খুলে বলি। তারা অবশ্যই এগুলো আগে থেকেই জানতো, তারপরও ওর ভাই ওকে ডাক দেয়। ওখানে যেও আমার সাথে খুব বাজে বাজে কথা বলে। এই যেমন, আমার মতো মেয়ের সাথে ও দেখে সংসার করে, অন্য কেউ হলে সংসার করতো না। আর ওর মেম্বার ভাইয়ের কাছে গেছি দেখে আমি যেন ওর বাড়িতে আর না ফিরি। তারপর ও আমার আগে বাড়ি চলে আসে, বাড়ি এসে বড় একটা লাঠি নিয়ে বসে থাকে। আমি বাড়িতে আসলেই ও আমাকে মারবে। মেম্বার আমাকে বলল, তুমি চেয়ারম্যানের কাছে যাও, আমি ওর বিচার করতে পারবো না। সেদিন রাতে ও আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। আমি সারা রাত মেম্বারের বাড়িতে থাকি, মেম্বারের মার সাথে ঘুমাই। সকালে উঠে ভাবলাম মনে হয় ওর রাগ কমে গেছে। যখন আমি বাসায় ঢুকতে যাই তখন ও আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। আমি নাকি মেম্বারের সাথে রাত কাটাইছি। তারপরে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তারপর আমি চেয়ারম্যানের বাসায় যাই। আবার চেয়ারম্যানকে যে সবকিছু বলি, চেয়ারম্যান আগে থেকেই জানে। তারপরও ওকে সেদিন আমার কথার পর ফোন দিয়ে বলে, তুই যদি মেয়েটার সাথে কিছু করিস তাহলে তোর বাড়িতে পুলিশ নিয়ে যাব। তারপর আমি বাড়িতে চলে আসি, আর এর মধ্যেও আমার সাথে আবার ঝগড়া করে না। চেয়ারম্যানের সে কথায় হয়তো বা ভয় পাইছে, কিন্তু এই 3 মাস ও আমার সাথে কোনো রকম কোনো কথাবার্তাও বলে না এবং আমার কাছেও আসে না। মনে মনে আমার ভালোই লাগতো, ভাবতাম অকথ্য গালাগালি আর ওর মারামারি হাত থেকে বেঁচে গেছি। কিন্তু আমি যদি ওর কাপড় চোপড়গুলো ধুয়ে রাখতাম, সেগুলো ও পরতো না, সেগুলো ও না পরে আবার ধুয়ে তারপরে পরতো। আমি যদি ভাত বেড়ে রাখতাম, সেই ভাতও সে খেত না, অন্য ভাত নিয়ে তারপরে খেত। আমি নিজে নিজেই বলতাম, ভাত কি দোষ করছে? আমি না হয় দুশ্চরিত্রা, আমি ভালো না, কিন্তু ভাত তো আর কোনো দোষ করেনি। ও বলতো, দুশ্চরিত্রার হাতের ভাত আমি খাবো না। এমন করতে করতে ডিসেম্বর মাস চলে আসলো। ডিসেম্বর আসতে আসতে ও একটা রুম ছেড়ে দেয়। ওই রুমটার সাথে সাথে ভাড়াও হয়ে যায়। ওই মেয়েটা ওদের পরিচিতই ছিল, ওর গ্রামের মামাতো বোন ছিল। ওর বোনের স্বামী আর ওর 2টা ছেলে নিয়ে এ বাসায় উঠে। ওর রুমটার একটা ব্যালকনি ছিল, কিন্তু আমার যে রুম, ওই রুমটাতে কোনো ব্যালকনি ছিল না। তার মধ্যে ছেলেদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায়, এর মধ্যে আবার রেজাল্টও দিয়ে দেয়। ছেলেরা মাশাআল্লাহ ভালোই রেজাল্ট করে। মাদ্রাসা থেকে বাসায় ফেরার সময় ভাবলাম, নিজে নিজে এবার সবকিছু ভালোভাবে মিটিয়ে নিব, নিজে থেকে কথা বলবো, সবকিছু ঠিকঠাক করে নিব, তারপরে ছেলেদেরকে একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে দিব। ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করানো হয়, কিন্তু আমি কখনোই ভাবিনি 2023 সালটা ও আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিবে। শুক্রবার দুপুরবেলা আমাদের বাসায় পুলিশ ঢুকে। আমি তখন রান্না করি আর ও বাসায় ছিল। ও একটা ইয়াবার প্যাকেট এনে কোথায় রেখেছিল আমি সেটাও দেখেছিলাম। পুলিশ যখন পিছনের রুমে ওকে ধরতে চলে যায়, তখন আমি ওর ইয়াবার প্যাকেটটা সরিয়ে ফেলি, রাইস কুকারে ভাতের সাথে লুকিয়ে রাখি। পুলিশ অনেক খোঁজাখুঁজি করে, না পেয়ে তারপর তারা চলে যায়। কিন্তু পুলিশ যাওয়ার সময় আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে, বলে আমি নাকি আমার স্বামীকে দিয়ে এই সব কিছুর ব্যবসা করাই। সেদিন আমি খুব কান্না করি, যে এই কারণে নাকি এই বিপদে এসে পড়লাম। এই মানুষটাকে ভালোবেসে এখন তার সমস্ত দোষ আমার ঘাড়ে এসে পড়ছে। নিজেকে নিজে খুব গালি দিচ্ছিলাম, ওকে কিছুই বলিনি, আর ভাবি যে এই সব কিছু আমার প্রাপ্তি, আমি নিজে নিজেই এগুলো অর্জন করেছি। 2023 সালে ও আমার জন্য মরণ ফাঁদ পেতে রেখেছে 10 জানুয়ারি রোজ বৃহস্পতিবার। সকালে আমি ছেলেদেরকে নিয়ে মাদ্রাসায় চলে যাই ছেলেদের বই আনতে। ওখান থেকে ফিরে বাসায় এসে দেখি ও বাসায় নেই। তারপর আমি ওকে ফোন দিয়ে বলি, কোথায় তুমি? ও বলে, আমি কোর্টে। কোর্ট থেকে ফিরেও আমাকে বলে, আমি ড্রয়ারের মধ্যে 5,000 টাকা রেখেছি, সেখানে 4,000 টাকা আছে, 1,000 টাকা কোথায়? আমি বলি, তুমি ভালোভাবে খুঁজে দেখো, পেয়ে যাবে। আমি কিন্তু নেইনি, আমি জানিও না তুমি টাকা কোথায় রেখেছিলে। কিন্তু ও আমাকে দোষারোপ করছিল। আমি বারবার বলছিলাম যে আমি জানি না, আমি দেখিও নি।
কিন্তু ও বারবারই আমাকেই ব্লেম দিচ্ছিল। তারপর অসহ্য হয়ে আমি চিৎকার করে বলি আমি নেই।